আমাদের চাঁদ হলো প্রাকৃতিক স্যাটেলাইট, যেটা আগাগোড়া স্পেস এক্সপ্লোরেশনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সোভিয়েত ইউনিয়নের লুনা 2 মিশন থেকে শুরু করে 1969 সালে চন্দ্রপৃষ্ঠে পা রাখা প্রথম মহাকাশ যাত্রী পর্যন্ত সবকিছু আমাদের চাঁদের সম্পর্কে গবেষণা করতে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি আমেরিকান প্রাইভেট কোম্পানি ইনটিউটিভ মেশিনস তাদের মুন ল্যান্ডারকে চাঁদের দক্ষিণ দিকে ওডিসিয়াসের সফলতার সঙ্গে ল্যান্ড করায়। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় দুটো মহাশক্তি রাশিয়া এবং চীন চাঁদে বৈপ্লবিক কিছু স্থাপনের জন্য একজোট হবে। এই বিষয়টা ইতিমধ্যে আমেরিকান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আমেরিকা সরকার এই পরিকল্পনার উপরে তীক্ষ্ণ নজর রেখেছে, কারণ এর সঙ্গে ন্যাশনাল সিকিউরিটির একটা যোগাযোগ থাকতে পারে। তাহলে কি রাশিয়া এবং চীনের মাঝে হওয়া এই জোটবন্ধন চাঁদে কলোনাইজেশনের প্রতিযোগিতা থেকে আমেরিকাকে বের করে দেবে? রাশিয়া এবং চীন একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে বিপজ্জনক কিছু প্ল্যান করছে না তো? বন্ধুরা, এইসব বিষয়ে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এর আগে 1976 সালে রাশিয়া চাঁদে গিয়েছিল, যখন রোবোটিক প্রোব লুনা 24 চাঁদের মাটিতে নেমেছিল। কিন্তু 2023 সালের আগস্ট মাসে রসকসমস প্রায় 47 বছর পরে চাঁদে ফেরার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লুনা 25 স্পেসক্রাফট আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ক্র্যাশ হয়ে যায়। আর এইভাবে সেটা ব্যর্থ লুনার ল্যান্ডার মিশন রূপে ধ্বংস হয়ে যায়। এটা চাঁদের দক্ষিণ মেরুর পাশে বোগাসলাস্কি ক্রেটারের আশেপাশে নামানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তারপরেও চাঁদে অবতরণ করা এবং সেখানে মহাকাশচারীদের পাঠানোর বিষয়ে রাশিয়ার উৎসাহ বিন্দুমাত্র কমেনি। মস্কোর তরফে জানানো হয় যে তারা ভবিষ্যতে চন্দ্রযান লঞ্চ করবে এবং তারপর রাশিয়া ও চীন যৌথভাবে ক্রুড মিশন এবং একটা মুন বেসের সম্ভাবনা অনুসন্ধান করবে। রাশিয়ার রসকসমস এবং চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা 2021 সালে একটা চুক্তি স্বাক্ষর করার পর থেকে চীন চাঁদে একটা গবেষণা কেন্দ্র তৈরি করার সহায়তা করছে। চীনের লক্ষ্য হলো 2030 সালের আগে চাঁদে প্রথম মহাকাশচারী পাঠানো। অন্যদিকে রাশিয়া তাদের ইতিহাসে প্রথমবার পরবর্তী দশকে চাঁদে অবতরণের জন্য মহাকাশ যাত্রী পাঠানোর পরিকল্পনা করছে। পাশাপাশি 2031 সাল থেকে চাঁদে বেস নির্মাণ করার পরিকল্পনাও চলছে। রাশিয়ার পরিকল্পনা হলো খননের মাধ্যমে চাঁদের সম্পদ বার করা। কিন্তু একটা বিষয় গোটা বিশ্বকে ভাবিয়ে তুলছে, আর সেটা হলো চন্দ্রপৃষ্ঠে শক্তিশালী কোন জিনিস স্থাপনের জন্য রাশিয়া এবং চীনের মধ্যে জোটবন্ধন হয়েছে। রাশিয়ার মহাকাশ এজেন্সি রসকসমসের প্রধান ইউরি বরিসভ জানিয়েছেন যে রাশিয়া এবং চীন 2033 থেকে 35 সালের মধ্যে চাঁদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগানোর কথা ভাবছে। রাশিয়া এবং চীন যুগ্মভাবে লুনার মিশনে কাজ করছে এবং মস্কো নিউক্লিয়ার এজেন্সির উপর তাদের বিশেষজ্ঞদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে। বরিসভ জানিয়েছেন যে তার উদ্দেশ্য হলো চীনের সঙ্গে যুক্ত হয়ে চন্দ্রপৃষ্ঠে একটা পাওয়ার ইউনিট ডেলিভার এবং ইনস্টল করা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করার উদ্দেশ্য হলো সোলার প্যানেল ভবিষ্যতে চাঁদে বসবাসকারী মানুষদের পাওয়ার দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে না। তিনি বলেন যে হয়তো এই প্রজেক্টটা মানুষের উপস্থিতি ছাড়াই সম্পূর্ণ করতে হবে। বরিসভ রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার কার্গো স্পেসশিপ নির্মাণের পরিকল্পনার কথাও ব্যক্ত করেছেন। তিনি বলেন যে পরমাণু রিঅ্যাক্টরকে ঠান্ডা করার পদ্ধতি অনুসন্ধান করা ছাড়া প্রজেক্ট সম্পর্কিত সমস্ত ধরনের টেকনিক্যাল প্রশ্নের সমাধান খুঁজে বার করা হয়েছে। তাহলে কি রাশিয়া এবং চীন চাঁদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে সফল হবে? এই জন্য কি আমেরিকা, ভারত অথবা জাপানের সঙ্গে রাজনৈতিক জোট তৈরি করবে, যারা চাঁদে সফলভাবে রোবার অবতরণ করেছে, যাতে এই ধরনের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তাদের তরফে স্থাপন করা সম্ভব হয়? তবে এটা জানার জন্য আমাদের এখনও অপেক্ষা করতে হবে। অন্যদিকে চীন মহাকাশে প্রভুত্ব অর্জনের জন্য বড় কিছু প্ল্যান করেছে। আমেরিকা এবং রাশিয়ার মতো চীনও সব দিক থেকে শীর্ষে থাকতে চায়, সেটা ব্যবসা বাণিজ্য হোক, টেকনোলজি হোক কিংবা মিলিটারি বা মহাকাশ। 2023 সালের ডিসেম্বর মাসে চীন তাদের মার্স স্যাম্পেল রিটার্ন মিশনে মার্সবার 7 কোয়াডক্যাপ্টার পাঠানোর কথা প্রকাশ করে। 2028 থেকে 30 সালের মধ্যবর্তী সময়ে এটা লঞ্চ করার সম্ভাবনা আছে। কোয়াডক্যাপ্টারে একটা ফোল্ডেবল স্ট্রাকচার থাকে। মঙ্গল গ্রহে পৌঁছানোর পর এটা নিজে থেকেই 0.22 পাউন্ড পর্যন্ত মঙ্গল গ্রহের স্যাম্পেল খুঁড়তে এবং সংগ্রহ করতে পারবে। তবে হয়তো স্পেস টেকনোলজিতে এই আধুনিকতাও যথেষ্ট নয়, সেই জন্য এবার চীন এমন একটা কাজ করছে যেটা কেউ কল্পনা করেনি। সম্প্রতি চীন পৃথিবীর সবথেকে বড় স্পেস এনভায়রনমেন্ট সিমুলেটর নির্মাণ করেছে। পৃথিবী পৃষ্ঠে স্পেস এনভায়রনমেন্ট রিসার্চ প্ল্যাটফর্ম টেস্টিং সম্পূর্ণ করে ফেলেছে এবং দেশের বেড়ে চলা মহাকাশ সম্পর্কিত অনুসন্ধিৎসাকে সাপোর্ট করার জন্য চীনে অফিসিয়াল কাজ চলছে, যাকে ACSRI বলা হয়।
অর্থাৎ স্পেস এনভায়রনমেন্ট সিমুলেশন অ্যান্ড রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার। এটা চীনের উত্তর পূর্ব শহর হারবিনে উপস্থিত আছে। গত বছর জুলাইতে শুরু হওয়া ট্রায়াল অপারেশনের পর কিছুদিন আগে এটা তার ন্যাশনাল অ্যাকসেপ্টেন্স রিভিউ পাস করেছে। এটা মাল্টি কম্পোনেন্ট ফ্যাসিলিটি 50টা ফুটবল মাঠের সমান এলাকায় তৈরি করা হয়েছে। পৃথিবীর অরবিটের কাছে টেস্টিংয়ের অল্টারনেটিভ হিসেবে ইকুইপমেন্ট এবং মানুষের স্বাস্থ্যের উপরে হওয়া প্রভাব টেস্টিং করার জন্য ACSRIতে স্পেস কন্ডিশনকে রিপ্রডিউস করা যেতে পারে। এই মিশনের প্রধান উদ্দেশ্য হল চীনের স্পেস ক্রাফটের সেফ অপারেশন এবং মহাকাশে দীর্ঘ সময় পর্যন্ত মানুষের উপস্থিতিকে সাপোর্ট করা। 30টারও বেশি দেশের 110টারও অধিক বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। 2045 সালের মধ্যে চীন অসম্ভব শক্তিশালী স্পেস পাওয়ারে পরিণত হতে চায়। এই জন্য কমপ্লেক্স স্পেস এনভায়রনমেন্ট সম্পর্কে স্টাডি করা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে স্পেস ক্রাফটের ভরসাযোগ্য টেস্ট করার পাশাপাশি মহাকাশচারীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষার দিকটাও দেখা হয়। 2015 সালে চীন সরকার কর্তৃক অ্যাপ্রুভ এই সুবিধাটা এরোস্পেস ক্ষেত্রে প্রথম সবথেকে বড় গুরুত্বপূর্ণ রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার। এটা এক্সপেরিমেন্ট এবং টেস্ট ইকুইপমেন্টগুলোকে অরবিটে কোনো খরচ ছাড়া পাঠানোর একটা কস্ট এফেক্টিভ পদ্ধতি। 4টে ল্যাবরেটরি সিমুলেশন চেম্বারে তদারকি করে, যেটা মাইক্রোগ্রাভিটি থেকে শুরু করে সোলার রেডিয়েশনের পরিবেশকে পুনর্নির্মাণ করতে পারে। 4টে ল্যাবরেটরিতে একটা বিশাল বড় স্পেস এনভায়রনমেন্ট ল্যাব আছে। এটা স্পেস প্লাজমা সায়েন্সের জন্য আছে, এছাড়াও একটা ম্যাগনেটিক এনভায়রনমেন্ট স্টাডি করার জন্য এবং একটা অ্যানিম্যাল ব্রিডিং রুমও অন্তর্ভুক্ত আছে। প্রত্যেকটা ল্যাবরেটরিতে একাধিক সিমুলেটর থাকে, যেটা মাইক্রোগ্রাভিটি, সোলার রেডিয়েশন, স্পেস ডাস্ট এবং খুব কম তাপমাত্রা সহ ভিন্ন ভিন্ন সেট পুনরায় নির্মাণ করে। তাহলে এই সুবিধাটা কি চীনকে স্পেসক্রাফট লঞ্চ করার জন্য এবং মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর জন্য স্পেস ইকুইপমেন্টগুলোকে দ্রুত টেস্ট করতে সাহায্য করবে? এই সব কিছুর উত্তর জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় চীন এবং রাশিয়া কি মহাকাশে অদূর ভবিষ্যতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে সফল হবে? আপনার মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।